17 বছরে বারবারই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কারা নির্যাতিত মজলুম নেতা জননন্দিত জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ইরান ভাই, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। বাংলাদেশ জনজোট আয়োজিত আজকের এই জাতীয় সম্মেলনের সভাপতি মোজাম্মেল নিয়াজি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তব্য 3টা থেকে শুরু হয়েছে, 3টা থেকে এখন প্রায় 5:45, মানে দীর্ঘক্ষণ বক্তব্য আপনারা শুনছেন, আপনারাও অনেক বিরক্ত হয়ে গিয়েছেন। আসলে বাংলাদেশের রাজনীতিবিদদের, আমিও একজন, আমাদের প্রধান চরিত্র হচ্ছে আমরা মাইক পেইলে সব বলে ফেলি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যা বলি আমরা তা করি না, আর আমরা যা করি তা বলি না। এই জন্য আমরা এমন একটা সময় রাজনীতি করতে আসছি যখন বাংলাদেশের ক্ষমতাসীন দলের বেশি না 5 থেকে 7 জনের নাম যদি আপনি চালের যে বড় যে ড্রাম আছে যেখানে পোকায় ধরে, এখানে আওয়ামী লীগের অন্তত 7 জন এমপির নাম লিখে দিলে আমার বিশ্বাস যে পোকা বের হয়ে চলে যাবে। এই সময় আমরা রাজনীতিতে আছি। এখন অনেক আমি ধন্যবাদ জানাই মোজাম্মেল মিয়াজি সহ যারা এই উদ্যোক্তা এবং তাদের এই নতুন পথ চলাকে আমরা স্বাগত জানাই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে। এখানে অনেক আলোচক আছেন, অনেক অতিথি আছেন। আমাদের লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই হচ্ছে আওয়ামী জুলুমাতের বিরুদ্ধে। বাংলাদেশ 2 ভাগে বিভক্ত, একদিকে ছিল আওয়ামী লীগ আর একদিকে ছিল এনটি আওয়ামী লীগ। কিন্তু সেই আওয়ামী লীগের যারা দালালি করছেন, আওয়ামী লীগকে যারা জিন্দাবাদ দিয়েছেন, বিভিন্ন সভা সমাবেশে গিয়ে যারা আওয়ামী লীগের পক্ষে ওকালতি করেছেন, তাদেরকে মঞ্চের পাশে বসিয়ে বক্তব্য দেওয়া আসলেই একটা কষ্টকর। কারণ এরা হচ্ছে আওয়ামী লীগের লেসপেন্সার, আওয়ামী লীগের দালালি করে এখন নতুন করে আবার সেই 5ই আগস্টের পক্ষে তাদের কথাবার্তা বলা শুরু হয়ে গেছে। যার কারণে যারা আয়োজক সংগঠন তাদেরকে বলবো যে আপনারা অন্তত বিগত দিনগুলোর একটু হিসাব নিকাশ করে তারপরে আপনারা মেহমানদেরকে ডাকবেন। কোন প্রকার হাসিনা লেসপেন্সারকে কখনো কোনো প্রোগ্রামে দাওয়াত দিবেন না। আমরা কিন্তু বের হয়ে যেতে বাধ্য হব। কিন্তু 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমরা বেড়ে উঠেছি। যার কারণে আপনারা জানেন যে বিগত 5ই আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার যাত্রা শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যদি কথা বলি 3 ঘন্টা বললেও তার পক্ষে কথা বলা শেষ হবে না। তিনি বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব। আমরা দেখেছি গতকালকে তিনি কিভাবে আমাদের সেই জাতিসংঘের অধিবেশনের আগে তার সাথে সেলফি নেওয়ার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা, আমেরিকার বড় বড় উচ্চ পর্যায়ের ব্যক্তিরা কিভাবে তারা লাইন দিয়ে তারপর তার সাথে সেলফি তুলেছেন। তেমন তার মতো একজন ব্যক্তি আজকে আমাদের বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্বে আছে, এজন্য আমরা গর্বিত। কিন্তু সাথে সাথে বলতে চাই, আপনি কিন্তু ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায়নি। রক্ত পেরিয়ে তারপর এই প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন। আপনাকে লক্ষ্য করেছি বারবার কথায় কথায় শুধুমাত্র ছাত্রদেরকে আপনি জয়ধ্বনি একক তাদেরকে সমস্ত আন্দোলন গণ অভ্যুত্থানের কৃতিত্ব দেওয়ার জন্য এত বেশি উন্মাদনা দেখান, এতে কিন্তু হিতের বিপরীত হয়ে যাচ্ছে। আজকে আমরা কোটা সংস্কার আন্দোলন দিয়ে তাদের আন্দোলন শুরু হয়েছিল, আর আমরা দীর্ঘ 17টি বছর এই হাসিনা আইনার বিরুদ্ধে, এই জুলুমতন্ত্রের বিরুদ্ধে জেল জুলুম হুলিয়া হামলা মামলা গ্রেফতার নির্যাতন নিপীড়ন এবং আইনাগর থেকে শুরু করে বাংলাদেশের অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। আমরা যখন 1 দফার আন্দোলন করেছি তখন এই ছাত্র জনতা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছে। তাদেরকে ছাত্রদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা ছাত্রদের হত্যার বিচারের জন্য তারা আন্দোলন করেছে। সেই আন্দোলন একটা পর্যায়ে তাদের যেভাবে হত্যার যে উন্মাদনা এতটাই বেড়ে গিয়েছে, আন্দোলন থেকে তারা পিছপা হয় নাই। তারা 1 দফার আন্দোলনে তাদেরকে সামনে রেখে আমরা সমস্ত দল মত সবাই আমরা রাজপথে নেমেছিলাম।
আমরাও তাদের সাথে আমরাও একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রাজপথে অবস্থান নিয়েছি। আজকে এটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন। কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ক্ষমতা পাওয়ার পরে আপনি যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন তাদেরকে কোন কোঠায় আপনি নিয়োগ দিয়েছেন তা আমরা জানতে চাই। আপনি আলী ইমাম মজুমদারের মতো একজন অনিলিবেনের একজন সেই কুশীলক তাকে আপনি দায়িত্ব দিয়েছেন। আজকে আলী ইমাম মজুমদার, ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সুপ্রদীপ চাকমা আজকে বাংলাদেশের এই যে উপজাতিদের সেই যে পার্বত্য এলাকাতে যে আন্দোলন সংগ্রাম বিক্ষোভ হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে সুপ্রদীপ চাকমা, এবং তিনি পার্বত্য চট্টগ্রাম পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি শপথ নেওয়ার পরে সর্বপ্রথম আওয়ামী লীগের নেতাদের সাথে তিনি মত বিনিময় করেছেন, তাকে আজকে প্রমোশন দিয়েছেন। কেন এটা আমরা জানতে চাই। আমরা দেখেছেন যে বাংলাদেশের সেই একজন হাসান আরিফ, যিনি 111-এর একজন দোষর, যিনি বেগম খালেদা জিয়া সহ তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার সেই কুশলীদের একজন, তাদেরকে আজকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে এই উপদেষ্টা পরিষদ কি বলতে চায় তা আমাদের জানার অবশ্যই দরকার আছে বন্ধুরা। আজকে বাংলাদেশের আমরা দেখেছি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার বন্ধু বান্ধবী এবং তার ক্লাসমেটদেরকে যেভাবে এবং এনজিও প্রধানদেরকে দিয়ে যেইভাবে এই সরকার গঠন করেছে এতে মনে হয় যেন এটা একটা এনজিও বান্ধব সরকার। আজকে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে শত্রু হিসাবে গণ্য করা হচ্ছে। কোথাও রাজনীতিবিদদের এবং তাদের যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা বাংলাদেশের প্রশাসন পরিচালনায় যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে পাশ কাটিয়ে বিভিন্ন চেয়ারে এই হায়েনাদের দোসরদেরকে আজকে বসানো হচ্ছে বন্ধুরা। আজকে সারা বাংলাদেশে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের ভিতরে সেই শেখ হাসিনার দোসর, যারা সেই জিয়াউল আহসানের দোসর, আজকে তারা এখনো বিভিন্ন জায়গাতে বসে আছে। কেন তাদেরকে স্যাক করা হচ্ছে না? আমরা দেখেছি সচিবালয়ে প্রত্যেকটা চেয়ারে শেখ হাসিনা বসে আছে। আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের লেফটেন্যান্ট ছাড়া বসে আছে। তাদেরকে কেন এখনো অপসারণ করা হচ্ছে না? তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কি আওয়ামী লীগের পুরো আওয়ামী লীগ সরকার? তারা কি তাহলে আওয়ামী লীগের প্রধানতম যে দৃশ্যকে আড়াল করে একটা সহনশীল আওয়ামী লীগকে তারা কায়েম করতে চায়? আমরা দেখেছিলাম যে ক্ষমতা পাওয়ার পরেই ব্রিগেডিয়ার সাখাওয়াত বলে বসলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগ চাইলে রাজনীতি করতে পারে। এই সমস্ত মানুষদেরকে আজকে আমাদের জবাবদিহি করার সময় এসেছে, যারা বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতকে আবার নতুন করে প্রতিষ্ঠা করতে চায়। আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বাংলাদেশে। তারা গণহত্যা করেছে। হিটলারের নাৎসি দলকে যদি গণহত্যার দায়ে নিষিদ্ধ করা যায় তাহলে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা যাবে। আমাদের এখানে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী রয়েছে বন্ধুরা। আমাদের বক্তব্য দেওয়ার সময় নেই, আজান হয়ে গিয়েছে। আমি আমার বক্তব্য শেষ করব। ভারত বাংলাদেশকে একবারে গ্রাস করার জন্য যখন এই উদ্যোগ নিয়েছিল তখনই কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা, ছাত্র যুবক, ছাত্র জনতা আমরা রাজপথে নেমে এসেছি। 28 তারিখে ছিল ভারতের ট্রেন লাইন উদ্বোধনের দিন। আমরা বলেছিলাম যে আমাদের রক্ত দিয়ে হলেও আমরা এই ট্রেন লাইনকে উদ্বোধনকে আমরা ঠেকিয়ে দেব। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ লেবার পার্টি সহ আমরা সব সময় ভারতীয় আগ্রাসন, ভারতের সমস্ত দুঃশাসন এবং তাদের যে কর্তৃত্ববাদী তাদের যে দাদাগারির বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বন্ধুরা। আমরা দেখেছি সম্প্রতি বাংলাদেশকে নিয়ে নানান ধরনের চক্রান্ত, যেই চক্রান্ত করেছিল কালিদাস বৌদ্ধরা, যারা বাংলাদেশের মধ্যে ঘরের ভিতরে ঘর, বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটা মানচিত্র তৈরি করার চক্রান্ত করেছিল। আজকে তাদের আস্ফালন দেখে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। আপনি দেখেছেন যে বিজেপির এক কেন্দ্রীয় নেতা সেই প্রদত্ত কুমার, তিনি তার কত বড় আস্পর্ধা, তিনি বলেছেন যে বাংলাদেশকে ভেঙে ফেলা হবে। তোমাদের এত বড় সাহস, তোমাদের নিজের চরকায় তেল দাও। চাচা আপন পরাণ বাঁচা। ভারতকে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো সিনেমিনি খেলবেন না। বাংলাদেশের সংবিধানে রয়েছে যেখানেই যে ভূখণ্ডে স্বাধীনতা কামীরা থাকবে তাদের পক্ষে দাঁড়ানো আমাদের সাংবিধানিক দায়িত্ব, আমাদের সাংবিধানিক অধিকার। আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রয়োজনে আমাদেরকে পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াতে হবে।
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে 7 সিস্টারে যে আন্দোলনের যে স্বাধীনতার দামামা বেজে উঠেছে, যারা স্বাধীনতাকামী রয়েছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, তা না হলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমরা সফল হব না। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আজকে আপনারা যারা এখানে এসেছেন, বিগত 17টি বছরে যে সমস্ত গুম খুম হয়েছে এর জন্য একটা কমিশন করতে হবে। আমাদের বিএনপি জামাত থেকে লেবার পার্টির নেতা কর্মীদের বাড়িঘর ভেঙে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। তাদেরকে কমিশনের আওতায় এনে তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটাকে নির্ণয় করতে হবে। বিগত 5ই আগস্টের আন্দোলনে আমাদের বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর সদস্য আউয়াল মিয়া, বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সদস্য নাইম হাওলাদার সহ যারা শাহাদাত বরণ করেছেন, আজকে পর্যন্ত এই সরকার তাদের শাহাদাতের যারা তালিকা পর্যন্ত প্রণয়ন করতে পারে না। বন্ধুরা, এখনো যারা আহত রয়েছে বাড়িঘর বিক্রি করে তারপর তাদের চিকিৎসা নিতে হচ্ছে, আর শুধুমাত্র আস্ফলন করা হচ্ছে, শুধুমাত্র কথা বলছে এই উপদেষ্টারা যে তাদের সমস্ত চিকিৎসার দায়ভার নেওয়া হচ্ছে। এগুলা বোগাস কথা, এগুলা মিথ্যাচার, এগুলো আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। আমার কাছে প্রায় 27টি পরিবার যাদের এখন পর্যন্ত তাদের সেই যে প্রিয়জনকে তারা খুঁজে পায়নি, আজকে তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছে, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। এই সরকারের উচিত এই 27টি পরিবার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে যদি তাদের কোনোভাবে কোনো সন্ধান যদি পাওয়া না যায় তাদেরকে শহীদ ঘোষণা করে এই পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো। আমি আমার বক্তব্য এখানে শেষ করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।